হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সামনে আরেকবার নিয়ে চলে এসেছি একটা নতুন সেশন অন ইকোনমিক্স, রাদার নতুন সেশন অন বেসিক স্ট্যাটিস্টিক্স। আমাদের আজকের সেশন হচ্ছে প্রেজেন্টেশন অফ ডেটা পার্ট 2। কিন্তু প্রেজেন্টেশন অফ ডেটা পার্ট 2তে যাওয়ার আগে আমাদের একবার রিভাইজ করে নেওয়া দরকার যে আমাদের লাস্ট এপিসোডে প্রেজেন্টেশন অফ ডেটা পার্ট 1-এ আমরা কী নিয়ে আলোচনা করেছি। তাহলে চলো একবার আমরা আগে রিভাইজ করে নিই। আমাদের লাস্ট সেশনে মানে প্রেজেন্টেশন অফ ডেটা পার্ট 1-এতে আমরা যে টপিকগুলো আলোচনা করেছিলাম সেগুলোর মধ্যে ফার্স্টে ছিল টাইম সিরিজ ডেটা কাকে বলে অ্যান্ড স্প্যাচিয়াল সিরিজ ডেটা কাকে বলে, সেকেন্ডলি নন ফ্রিকোয়েন্সি ডেটা কোনটা অ্যান্ড ফ্রিকোয়েন্সি ডেটা কোনটা। তারপরে আমরা বুঝেছিলাম প্রেজেন্টেশন অফ নন ফ্রিকোয়েন্সি ডেটা কত ধরনের হয়ে থাকে। ফার্স্ট টেক্সচুয়াল প্রেজেন্টেশন, সেকেন্ড ট্যাবুলার প্রেজেন্টেশন অর ট্যাবুলেশন, অ্যান্ড থার্ড হচ্ছে ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন। তার মধ্যে টেক্সচুয়াল প্রেজেন্টেশন কাকে বলে সেটা আমরা জেনেছিলাম। আর লাস্ট সেশনে এক্সাম্পল দিতে আমি ভুলে গিয়েছিলাম, ওই জন্য এই এপিসোডটায় একটা এক্সাম্পলের মাধ্যমে এটা আমি প্রেজেন্ট করেছি তোমাদের সামনে, যেখানে লেখা আছে ইন 2015 out of a total of 2000 workers of a factory, 1600 workers were members of a trade union. The number of women employed was 160, out of which 138 did not belong to a trade union. যেখানে ডেটাগুলোর মাধ্যমে একটা টেক্সচুয়াল প্রেজেন্টেশন করা হয়েছে। ট্যাবুলার প্রেজেন্টেশন অফ ডেটার উপর আমরা অনেক বিশদে আলোচনা করেছি, কোনটাকে স্টাফ বলে, কোনটাকে ক্যাপশন বলে, এখান থেকে আমরা অ্যানালিসিস কিভাবে করব, ট্যাবুলেশনে কোনটা ভালো দিক কোনটা খারাপ দিক, কিভাবে করলে ট্যাবুলেশন ভালো হবে, এই সমস্ত কিছুর উপর আমরা অনেক ইন ডিটেল আলোচনা করেছিলাম। আজকে আমাদের সেশনের মেইন টপিক অফ ডিসকাশন হচ্ছে ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন অফ ডেটা। ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন অফ ডেটা কাকে বলে? যখন কোনো গ্রাফ বা চার্টের মাধ্যমে কোনো স্পেসিফিক সেকশন অফ ডেটাকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি তখন সেটাকে বলা হয় ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ ডেটা। এখন আমাদেরকে জেনে নিতে হবে যে কি ধরনের ডেটার ক্ষেত্রে কি ধরনের ডায়াগ্রাম আমরা ইউজ করব। আমাদের ফার্স্ট কাইন্ড অফ ডায়াগ্রাম হচ্ছে লাইন ডায়াগ্রাম। লাইন ডায়াগ্রাম আমরা কখন ইউজ করি? যখন কোনো ক্রোনোলজিক্যাল ডেটা মানে টাইমের রেসপেক্টে যখন কোনো ভেরিয়েবলের ডেটাকে কালেকশন করা হয়ে থাকে বা ক্যালকুলেট করা হয়ে থাকে, সেই ডেটাকে যখন আমরা রিপ্রেজেন্ট করব তখন আমাদের দরকার পড়বে লাইন ডায়াগ্রাম। আরও সহজ ভাষায় যখন ভেরিয়েবল আন্ডার স্টাডির সাথে টাইমের একটা রিলেশন যখন গ্রাফ বা চার্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয় তখন সেটাকে বলা হয় লাইন ডায়াগ্রাম। এবার লাইন ডায়াগ্রামের নিটিগ্রিটিটাকে বুঝে নেওয়ার জন্য আমাদের একটা ইলাস্ট্রেটিভ এক্সাম্পল জেনে নেওয়া দরকার। তাহলে চলো আমরা দেখে নিই একটা ইলাস্ট্রেশনের মাধ্যমে লাইন ডায়াগ্রাম কিভাবে প্লট করা হয়ে থাকে। আমরা প্রথমে লাইন ডায়াগ্রামের একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝে নেব। এখানে আমরা বাঁদিকে দেখতে পাচ্ছি ইয়ার ওয়াইজ পপুলেশন অফ ইন্ডিয়া ইন ক্রোর্স দেওয়া আছে। আমরা প্রথমেই বলেছিলাম যে কোনো ক্রোনোলজিক্যাল ডেটাকে প্রেজেন্ট করার জন্য লাইন ডায়াগ্রাম ইউজ করা হয়ে থাকে। তো এখানে আমাদের হরাইজন্টাল অ্যাক্সিসে ইয়ারগুলো দেওয়া আছে, দেখো নিচে ইয়ার মেনশন করা আছে, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে পপুলেশন ইন ক্রোর্স দেওয়া আছে। তো এখানে 1901-এ দেখা যাচ্ছে যে 23.84 ক্রোর ছিল হচ্ছে পপুলেশন। তো এখানে গ্রাফে আমরা সেই 23.84 এই পয়েন্টটাকে আমরা প্লট করেছি। সিমিলারলি 1911-এ সেটা গিয়েছিল 25.21 ক্রোর্স। এরকমভাবে ইয়ার ওয়াইজ যা পপুলেশন ইন্ডিয়ার ছিল সেগুলো এই গ্রাফের উপর হরাইজন্টাল আর ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর প্লট করার পর এগুলোকে কানেক্ট করলে আমরা যে ডায়াগ্রামটা পেয়ে থাকি সেটাকে বলা হয় লাইন ডায়াগ্রাম। অ্যান্ড অবশ্যই যে কোনো ডায়াগ্রাম করার পর নিচে এটা মেনশন করে দিতে হয়, যেরকম এখানে মেনশন করা আছে চার্ট 5.1 লাইন ডায়াগ্রাম শোয়িং পপুলেশন অফ ইন্ডিয়া ফর দ্য টাইম পিরিয়ড অফ 1901 to 2011. So this is the example of a line diagram. লাইন ডায়াগ্রামের মধ্যে আরেকটা ভাগ হচ্ছে মাল্টিপল লাইন ডায়াগ্রাম। আমরা বাঁদিকের ডেটাটা যদি ফলো করি তাহলে দেখতে পাবো আগের স্লাইডটায় যেরকম আমরা বুঝেছিলাম যে
পপুলেশন অফ ইন্ডিয়া, এখানে দেখা যাচ্ছে দুটো স্টেটের পপুলেশন আলাদা করে দেওয়া আছে, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর আরেকটা হচ্ছে উত্তরপ্রদেশ। তো সিমিলারলি যেরকম ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা 1901 থেকে 2011 অবধি ডেটাটাকে নিয়ে একটা লাইন ডায়াগ্রাম ড্র করেছিলাম, এখানে ওয়েস্ট বেঙ্গল আর উত্তরপ্রদেশের পাশাপাশি ডেটাটাকে দুটো সেপারেট লাইনের মাধ্যমে আমরা লাইন ডায়াগ্রাম ড্র করেছি। নিচের লাইনটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জন্য আর উপরের লাইনটা হচ্ছে উত্তরপ্রদেশের জন্য। সো এই ধরনের প্রেজেন্টেশনকে বলা হয় মাল্টিপল লাইন ডায়াগ্রাম। আমাদের আজকের সেকেন্ড টাইপ অফ ডায়াগ্রাম হচ্ছে রেশিও চার্ট। রেশিও চার্টটাকে স্পেসিফিক্যালি আমরা স্পেসিফাই করতে পারি ওয়ান স্পেশাল কাইন্ড অফ লাইন ডায়াগ্রাম হিসেবেও। কেন? লাইন ডায়াগ্রামে আমরা ভার্টিক্যাল অ্যাক্সিস বলো হরাইজন্টাল অ্যাক্সিস বলো দুটো অ্যাক্সিসই প্লট করে থাকি এরিথমেটিক স্কেলে বা নর্মাল স্কেলে। রেশিও চার্টের ক্ষেত্রে এখানে ভার্টিক্যাল অ্যাক্সিস প্লট করা হয় লগারিথমিক স্কেলে। কেন করা হয়? যখন কোনো ক্রোনোলজিক্যাল ডেটা রেঞ্জটা অনেক বেশি থাকে আর অ্যাবসলিউট স্কেলে বা লাইন ডায়াগ্রামের মাধ্যমে রিলেটিভ চেঞ্জগুলো প্রপারলি এক্সিবিটেড হয় না, তখন সেই ভেরিয়েবলের বিভিন্ন ডেটার লগারিথমিক স্কেলে কাউন্ট করে বা লগ ভ্যালুটা নিয়ে যখন লগারিথমিক স্কেলে সেটাকে প্লট করা হয়, তখন রিলেটিভ চেঞ্জগুলো খুব ভালো মতন এক্সিবিট করা যায়। তাই আমরা রেশিও চার্ট ইউজ করে থাকি। ঠিক আগের লাইন ডায়াগ্রামের মতো রেশিও চার্টটাও আমরা একটা ইলাস্ট্রেশনের মাধ্যমে আরও নিটিগ্রিটি ওয়েতে বুঝে নেওয়ার চেষ্টা করব। রেশিও চার্টে কীরকমভাবে রিলেটিভ চেঞ্জটা বোঝা যায় সেটা বোঝার জন্য একটা ডেটা নিয়ে আগে আমাদের লাইন ডায়াগ্রাম ড্র করে দেখে নিতে হবে যে নর্মাল স্কেলে ওটা কি রিপ্রেজেন্ট করে। এখানে আমরা এটা একদম রিয়েলিস্টিক ডেটা নিয়ে কাজ করেছি যে 15 ফেব্রুয়ারি থেকে 25 এপ্রিল অবধি আমাদের দেশে মানে ইন্ডিয়াতে কুমুলেটিভ কি ডেটা হয়েছে, মানে সেই পার্টিকুলার ডেট অবধি কটা কোভিড-19 অ্যাফেক্টেড কেস ছিল। তো আমরা যখন ভার্টিক্যাল অ্যাক্সিসে এটাকে প্লট করব, যেহেতু ডেটা রেঞ্জটা 0 to 30,000, তো আমাকে এটাও খেয়াল রাখতে হবে ডায়াগ্রামে ভার্টিক্যাল অ্যাক্সিস আর হরাইজন্টাল অ্যাক্সিসের ডিভিশনটা যেন ইকুইডিস্টেন্ট হয়। তো ডিভিশনটা যদি আমাদেরকে ইকুইডিস্টেন্ট করতে হয় তাহলে এখানে আমাদেরকে 5,000 করে গ্যাপ নিতে হবে। সো যখনই আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসে 5,000 করে গ্যাপ নেব বা ভার্টিক্যাল অ্যাক্সিসে 0 থেকে 30,000 অবধি আমাদেরকে ডেটা রেঞ্জ নিতে হবে, অটোমেটিক্যালি আমরা দেখতে পাবো 15 ফেব্রুয়ারি থেকে 28 মার্চ অবধি সেরকম কোনো ইনক্রিজ নেই, যেটা পরের দিকে ইনক্রিজ হয়েছে। সিমিলারলি সেম জিনিসটা যদি আমরা রেশিও চার্টের মাধ্যমে এখানে প্রেজেন্ট করতে চাই তাহলে দেখতে পাবো 15 ফেব্রুয়ারি, 22 ফেব্রুয়ারি, 29 ফেব্রুয়ারি যেখানে টোটাল কেসেস 3 ছিল, এখানে যেটা 3 সেটার লগ ভ্যালু হচ্ছে 0.477। একই রকমভাবে 7th মার্চে যেটা 34 ছিল সেটার লগ ভ্যালু হচ্ছে 1.531। সিমিলারলি 14th মার্চের 100 যেটা ছিল সেটার লগ ভ্যালু হচ্ছে 2। তো লগ ভ্যালু রেঞ্জটা যদি আমি ভার্টিক্যাল অ্যাক্সিসে পুট করি সেটা হবে 0 to 5, যেখানে আমরা ডিস্টেন্স ইকুয়াল ডিস্টেন্স যেগুলো নেব রেঞ্জটাকে ডিভাইড করার জন্য সেটা হচ্ছে 0.5 এর। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 15th, 22nd অ্যান্ড 29 ফেব্রুয়ারিতে লগ ভ্যালুটা সিমিলার আছে, তো এটা স্ট্রেট লাইন। কিন্তু 7th মার্চে যেই এটা 34-এ গেল মানে 1.531-এ এটা জাম্প করলো, সাথে সাথে রেশিও চার্টে এখানে কিন্তু একটা রিলেটিভ চেঞ্জ খুব ভালোভাবে এক্সিবিট হলো। তো দুটোকে পাশাপাশি রেখে যদি আমরা দেখতে চাই আমরা দেখতে পাবো যে 15 ফেব্রুয়ারি থেকে 28 মার্চ পর্যন্ত নর্মাল স্কেলে যেখানে চেঞ্জটা প্রপারলি এক্সিবিট হচ্ছে না, রাদার রেশিও চার্টে 15 ফেব্রুয়ারি থেকে 28 মার্চ অবধি এখানে রিলেটিভ চেঞ্জটা কিন্তু হিউজ অ্যামাউন্টে এক্সিবিট করছে আর প্রপার নেচারটা শো করছে। কাজেই এই ধরনের ডেটা যখন আমাদেরকে প্রেজেন্ট করতে হবে তখন আমাদের লাইন ডায়াগ্রামের জায়গায় রেশিও চার্টটাকেই ইউজ করতে হবে। আমাদের আজকের থার্ড কাইন্ড অফ ডায়াগ্রাম হচ্ছে বার ডায়াগ্রাম। বার ডায়াগ্রাম কখন ইউজ করা হয়? যখন কোনো ভেরিয়েবলের ডেটাকে কিছু ক্লাসের বেসিসে বা কিছু ক্যাটাগরির বেসিসে ক্লাসিফাই করা হয়, তখন সেই ক্লাস বা ক্যাটাগরিগুলোর ডেটাকে প্রেজেন্ট করার জন্য
বার ডায়াগ্রাম ইউজ করা হয়। এক্ষেত্রে কি করা হয়, এক একটা ক্যাটাগরির জন্য ইকুইডিস্টেন্ট রেক্ট্যাঙ্গুলার বার ইউজ করা হয়। তাহলে বার ডায়াগ্রাম কখন কোন ডেটার ক্ষেত্রে কিভাবে ইউজ করব, কিভাবে প্লট করব, সেটাও আমরা একটা ইলাস্ট্রেশনের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করব। বার ডায়াগ্রামটাকে প্রেজেন্ট করার আগে একটা জিনিস আমাদেরকে জেনে নিতে হবে যে স্প্যাচিয়াল সিরিজ ডেটার ক্ষেত্রে বার ডায়াগ্রাম নর্মালি হরাইজন্টাল হয়ে থাকে, আর টাইম সিরিজ ডেটার ক্ষেত্রে বার ডায়াগ্রাম ম্যাক্সিমাম কেসেসে ভার্টিক্যাল হয়ে থাকে। তো এখানে আমাদের একটা টেবিলে ডেটা দেওয়া আছে, টেবিল 5.5, ডেটা অফ রাবার প্রডিউসিং কান্ট্রিজ ইন 1970। এখানে দেখা যাচ্ছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়া, মালয়েশিয়া অ্যান্ড আদার্স কান্ট্রি রেসপেক্টিভলি কত 1000 টনসে রাবার প্রডিউস করেছে সেই ডেটাটা দেওয়া আছে। তো যেহেতু এটা স্প্যাচিয়াল সিরিজ ডেটা, ওই জন্য আমাদের এখানে হরাইজন্টাল অ্যাক্সিসে প্রোডাকশন অফ রাবার মানে কত 1000 টনস প্রোডাকশন হয়েছে সেটাকে প্লট করতে হয়েছে, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে কান্ট্রিজটাকে প্লট করতে হয়েছে। সো এটা একটা হরাইজন্টাল বার ডায়াগ্রাম যেটা শো করছে প্রোডাকশন ডেটা অফ রাবার বাই রাবার প্রডিউসিং কান্ট্রিজ ইন 1970। সিমিলারলি আমরা যখন ভার্টিক্যাল বার ডায়াগ্রাম বুঝতে যাব তখন এখানে দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ অফ লিটারেসি ইন ওয়েস্ট বেঙ্গল ফর 4 ডিফারেন্ট ইয়ার্স, মানে এখানে কিন্তু আমরা টাইম সিরিজ ডেটা নিয়ে কাজ করছি। সো যেহেতু টাইম সিরিজ ডেটা নিয়ে কাজ করছি ওই জন্য আমরা হরাইজন্টাল অ্যাক্সিসে এখানে প্রেজেন্ট করছি ইয়ারে, মানে 1941 থেকে শুরু করে 1971, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা প্রেজেন্ট করছি পার্সেন্টেজ অফ লিটারেসিকে। সো এখানে দেখা যাচ্ছে আস্তে আস্তে ওয়েস্ট বেঙ্গলের লিটারেসি 1941 থেকে 1971 অবধি রাইজ হয়েছে। এবং অবশ্যই বার ডায়াগ্রামের নিচে আমাদেরকে মেনশন করতে হবে যে বার ডায়াগ্রাম শোয়িং দ্য পার্সেন্টেজ অফ লিটারেসি ইন ওয়েস্ট বেঙ্গল ফর 4 ইয়ার্স। বার ডায়াগ্রাম যখন বুঝলাম তার আরেকটা ভেরিয়েন্টও আমার বুঝে নেওয়া দরকার, সেটা হচ্ছে মাল্টিপল বার ডায়াগ্রাম। আমরা যে লিটারেসির ডেটাটা নিয়ে কাজ করলাম ওই লিটারেসির ডেটাটাকেই আমরা যদি মেল আর ফিমেল এই সাব ক্যাটাগরিতে ভাগ করে দিই, এই ডেটাটাকেই আমাকে যদি বার ডায়াগ্রামের মাধ্যমে ডিপিক্ট করতে হয় তাহলে এই যে লম্বা যেটা 1941-এর ক্ষেত্রে যেটা লম্বা বার সেটা রিপ্রেজেন্ট করছে মেল লিটারেসিকে, আর ঠিক তার পাশে যে ছোট বারটা আছে সেটা ডিপিক্ট করছে ফিমেল লিটারেসিকে। এখানে দেখা যাচ্ছে যেরকম মেল লিটারেসি রেট ইয়ার বাই ইয়ার বেড়েছে, ঠিক সিমিলারলি ফিমেল লিটারেসি রেটও ইয়ার বাই ইয়ার বেড়েছে। কাজেই মাল্টিপল বার ডায়াগ্রামের মাধ্যমে আমরা একটা ক্যাটাগরির ডেটার মধ্যে সাব ক্যাটাগরি ওয়াইজ ডেটাটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এবং এটার মাধ্যমে খুব ভালো কম্প্যারিজনও করা যেতে পারে। আমাদের আজকের ডিসকাশনের লাস্ট 2 টাইপস অফ ডায়াগ্রামস হচ্ছে ডিভাইডেড বার ডায়াগ্রাম আর পাই চার্ট। এই দুটো ডায়াগ্রামকে একসাথে কেন বলছি, কারণ সেম সেট অফ ডেটার জন্য এই দুটো উপায়ে কোনো ডেটাকে আমরা এক্সিবিট করতে পারি। মানে যখন কোনো ভেরিয়েবলের ডেটা কিছু কম্পোনেন্টসে ডিভাইড করা থাকে, সেই কম্পোনেন্টসের ইন্ডিভিজুয়াল কি কন্ট্রিবিউশন সেটা পার্সেন্টেজ ওয়াইজ আমরা ক্যালকুলেট করতে পারি, আর সেই পার্সেন্টেজ ওয়াইজ ক্যালকুলেশনটা বা সেই পার্সেন্টেজের কি কন্ট্রিবিউশন সেটাকে এক্সিবিট করার জন্য ডিভাইডেড বার ডায়াগ্রাম ইউজ করা হয়ে থাকে। ডিভাইডেড বার ডায়াগ্রামে কি হয়, একটা সুটেবল লেন্থ অ্যান্ড উইডথের একটা রেক্ট্যাঙ্গুলার বারকে 100% কনসিডার করে সেই ভেরিয়েবলের বিভিন্ন কম্পোনেন্টসের যা যা কন্ট্রিবিউশন আছে সেটা পার্সেন্টেজে ক্যালকুলেট করে সেই বারের মাধ্যমে সেটাকে রিপ্রেজেন্ট করা হয় বিভিন্ন কম্পোনেন্টে ডিভাইড করে। ঠিক একই রকমভাবে যখন এই সেট অফ ডেটাটাকে আমরা একটা সার্কেলের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই তখন সেই পার্সেন্টেজগুলোর মানে সেই কম্পোনেন্টসের পার্সেন্টেজগুলোর অ্যাঙ্গেলটাকে প্রথমে ক্যালকুলেট করে নিতে হয়। আমরা সবাই জানি কোনো একটা সার্কেলের টোটাল অ্যাঙ্গুলার ভ্যালু হচ্ছে 360 ডিগ্রি। সো কোনো কম্পোনেন্টের যে পার্সেন্টেজ ডেটাটা হবে বা যে পার্সেন্টেজ ভ্যালুটা হবে সেটার সাথে 3.6 মাল্টিপ্লাই করে যে অ্যাঙ্গেলটা পাওয়া যায় সেই অ্যাঙ্গেলটা সেই সার্কেলের সেন্টারের সাথে অ্যাঙ্গুলার ফর্মে যে কম্পোনেন্টটা তৈরি করে সেটাকে পার্টিকুলারলি সেই কম্পোনেন্টের পোর্শন অফ পাই চার্ট বলা হয়। এরকম সমস্ত কম্পোনেন্টের পোর্শন মিলিয়ে
যখন টোটাল 360 ডিগ্রি মিলে যায় তখন এই টোটাল রিপ্রেজেন্টেশন অফ ডেটাটাকে বলা হয় পাই চার্ট, যেটা একটা সার্কেলের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। জিনিসটাকে আরও বেশি ভিজুয়ালাইজ করার জন্য একটা ইলাস্ট্রেশনের মাধ্যমে আমরা পাই চার্ট অ্যান্ড ডিভাইডেড বার ডায়াগ্রামটা এবার বুঝে নেব। ডিভাইডেড বার ডায়াগ্রাম বুঝতে গেলে আগে আমাদেরকে এই টেবিলের ডেটাটাকে ভালো করে বুঝতে হবে। এখানে কি দেওয়া আছে, টেবিল 5.8 যেটা রিপ্রেজেন্ট করছে ডিফারেন্ট হেডওয়াইজ প্রোডাকশন কস্ট অফ সুগার ইন আ উইক ইন স্মার্ট সুগার ফ্যাক্টরি। মানে স্মার্ট সুগার ফ্যাক্টরি মানে একটা ইমাজিনারি সুগার ফ্যাক্টরি। এখানে দেখা যাচ্ছে যে হেডওয়াইজ এই চিনি বা সুগার তৈরি করতে কি প্রোডাকশন কস্ট লাগছে সেটা কিছু কম্পোনেন্টে ভাগ করা আছে। সো টোটাল পার উইক স্মার্ট সুগার ফ্যাক্টরিতে সুগারের প্রোডাকশন কস্ট দেখা যাচ্ছে যে টোটাল প্রোডাকশন কস্ট পড়ছে 480,000 রুপিস। সো পার্সেন্টেজ ওয়াইজ যদি আমি এটাকে ভাগ করি দেখা যাচ্ছে র মেটেরিয়ালে 40%, লেবারে 32, ডাইরেক্ট প্রোডাকশানে 12 আর আদার্সে 16। ঠিক যেরকমভাবে আমরা ডিভাইডেড বার ডায়াগ্রামের ডেসক্রিপশন দিয়েছি, এখানে একটা সুটেবল লেন্থ অ্যান্ড উইডথের একটা বার নেওয়া হয়েছে। এই বারটাকে কম্পোনেন্টের পার্সেন্টেজ ওয়াইজ ভাগ করা হয়েছে। যেমন র মেটেরিয়ালের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে 40%, তার উপর 32% হচ্ছে লেবার, তার উপরে 12% হচ্ছে ডাইরেক্ট প্রোডাকশন কস্ট, আর তার উপরের 16% হচ্ছে আদার্স বা মিসেলেনিয়াস কস্টস। ঠিক এই ডেটাটাই যখন আমরা পাই চার্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করব, তখন যে যে প্রোডাকশন কস্টের কম্পোনেন্টগুলো দেওয়া আছে সেগুলো অ্যাঙ্গেলে আমাকে কনভার্ট করতে হবে। মানে আমি যদি র মেটেরিয়ালের কস্টকে টোটাল 480 দিয়ে ভাগ করি অ্যান্ড দেন তারপর 360 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এখানে অ্যাঙ্গেল বেরোচ্ছে 144 ডিগ্রি। সিমিলারলি লেবারের ক্ষেত্রে সেটা হবে 115 ডিগ্রি, ডাইরেক্ট প্রোডাকশনের ক্ষেত্রে 43 ডিগ্রি অ্যান্ড আদার্সের ক্ষেত্রে 58 ডিগ্রি, যেটা টোটাল আমরা দেখতে পাচ্ছি 360 ডিগ্রিতে আসছে। সো যখন এই ডেটা ওয়াইজ আমরা পাই চার্টটাকে এখানে প্লট করব, তখন প্রথমে আমাদেরকে একটা সার্কেল ড্র করে নিতে হবে, তারপর একটা লাইন টেনে নিয়ে সেটার থেকে 144 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে যে পোর্শনটা হবে সেটা হচ্ছে র মেটেরিয়াল, তারপর কোনটা দেওয়া আছে লেবার। সো এটার যে অ্যাঙ্গেলটা হচ্ছে এটা হচ্ছে 115 ডিগ্রি, তারপর কি দেওয়া আছে ডাইরেক্ট প্রোডাকশন, মানে এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 43 ডিগ্রি, অটোমেটিক্যালি এই অ্যাঙ্গেলটা যেটা হবে সেটা 58 ডিগ্রি। সো এরকমভাবে এই কম্পোনেন্টের ফিগারগুলো আমরা পাই চার্টের মাধ্যমে সবার সামনে রিপ্রেজেন্ট করতে পারবো। সো আজকে এবং আগের দিনের সেশন নিয়ে আমরা টোটালি কমপ্লিট করলাম প্রেজেন্টেশন অফ ডেটা, এবং স্পেসিফিক্যালি বলতে গেলে প্রেজেন্টেশন অফ নন ফ্রিকোয়েন্সি টাইপ ডেটা। আমরা আবার কোনো না কোনো সেশনে প্রেজেন্টেশন অফ ফ্রিকোয়েন্সি ডেটাটা বোঝারও চেষ্টা করব। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে এবং অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে এই ভিডিওটাকে। আর অবশ্যই যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবে, অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে, কারণ আগামী ভিডিওগুলো ইনস্ট্যান্ট নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করাটা মাস্ট। সবাইকে আজকের মতন গুড বাই। এখন এই করোনা আউটব্রেকের সময় সবাই ভালো থেকো, প্লিজ স্টে অ্যাট হোম অ্যান্ড স্টে সেফ।